প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে কথা বলবো গতকালের বহুল আলোচিত ঘটনা। নরসিংদী মাধবদীতে 15 বছরের কিশোরী আমেনা, তাকে গণধর্ষণ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার নিন্দা, প্রতিবাদ জানানোর ভাষা আমার জানা নেই। এত জঘন্য, মারাত্মক, ন্যাক্কারজনক ঘটনা কোনো নরপশু ছাড়া ঘটাতে পারে না। তার দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই ব্যবস্থা করতে হবে। কিন্তু প্রিয় দর্শক, হত্যা, ধর্ষণ এবং গুম, খুন, চাঁদাবাজি এগুলো কারা করে? আমার ব্যক্তিগত বিশ্লেষণ হলো, এই ধরনের অপরাধ সংগঠিত কারা করে? আমরা যদি সেই জায়গাগুলো চিহ্নিত করতে না পারি, তাহলে আমার মনে হয় কোনোদিন বাংলাদেশে এই ধরনের অপরাধগুলো বন্ধ করা সম্ভব হবে না। সেজন্য বাংলাদেশের যত ধরনের এই মারাত্মক, ন্যাক্কারজনক অপরাধ, ধর্ষণ, খুন, গুম, চাঁদাবাজি ঘটে থাকে, এগুলোর পিছনের যে কারণ আমার মনে হয় 3টা। একটা হলো রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি, 2 নম্বর হলো আপনার প্রভাবশালী ব্যক্তি যে তার প্রভাবকে বিস্তার করতে পারে সমাজের মধ্যে, 3 নম্বর হচ্ছে পেশাদার আপনার অপরাধী। অর্থাৎ কিছু অপরাধী আছে যারা সত্যিকার অর্থে তারা কি পেশাদার খুনি এবং তারা পেশাদার ধর্ষক, তারা সমাজের চোখে, রাষ্ট্রের চোখে তারা অপরাধী। তাদেরকে তো অবশ্যই প্রশাসন গ্রেফতার করবে এবং তাদেরকে আইনের হাতে সোপর্দ করতে হবে, এটা নিশ্চিত। 2 নম্বরে এলাকার মধ্যে কিছু প্রভাবশালী ব্যক্তি থাকে যাদের দাপটে অন্যরা কাবু হয়ে থাকে, কথা বলতে পারে না। তাদের মাধ্যমে যখন এই ধরনের কোনো অপরাধ সংঘটিত হয়, তখন নিরীহ, নিরস্ত্র অথবা যারা অসহায় তারা মুখ বুজে সহ্য করে থাকে এবং তারা এই প্রভাবের কারণে তারা কি হয়, বিচারের বাইরে থাকে। আর সবচেয়ে জঘন্যতম সেটা হলো এই ধরনের ঘটনা, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ যারা ঘটায়, তাদের বিশাল বড় একটা শ্রেণী হচ্ছে রাজনৈতিক পরিচয়ে, রাজনৈতিক পদবীর মাধ্যমে পরিচিত। গতকালকে যে ঘটনা মাধবদী নরসিংদীতে সংঘটিত হয়েছে, এর যে মূল হোতা নূরা, সে যুবদলের নেতা। তার মানে হলো বাংলাদেশের রাজনৈতিক কৃষ্টি এবং কালচারটা এমন, অথবা রাজনৈতিক স্ট্রাকচারটা এমন দাঁড়িয়েছে, যারা ক্ষমতায় যাবে এবং তাদের যত সাঙ্গপাঙ্গ আছে, তাদের দলের যত পদবীরা আছে, তাদের পদবী পাওয়ার কারণে এবং রাজনৈতিক পাওয়ারের কারণে সে এমনভাবে সে কি হয়, তার ভিতরে পাওয়ার আসে, সে ধর্ষণের মতো জঘন্য অপরাধ সে করে। করার পরে সে মনে করে, আমি তো রাজনৈতিক ব্যক্তিত্ব, আমার তো পিছনে শেল্টার আছে, আমাকে কেউ কিছু বলবে না, আমার জন্য 7 খুন মাফ। এই বিষয়টা, এই রাজনৈতিক এই পাওয়ারটা তার মধ্যে কাজ করার কারণে সে অপরাধের দিকে কী হয়, ধাবিত হয় এবং অপরাধ করে ফেলে। আর এই অপরাধ যখন ঘটতে থাকে, তখন আপনার ভিকটিম যারা থাকে, যারা তাদের দ্বারা ধর্ষিত হয়েছে বা খুন হয়েছে, গুম হয়েছে, তারা আর বিচার পায় না। কারণ তাকে গ্রেফতার করলেও সে আবার কয়েকদিন পরে জেল থেকে বের হয়ে চলে আসে, কারণ তার পিছনে শেল্টার রয়েছে। সেই জন্য আমি মনে করি, বাংলাদেশের যত ধর্ষিত হচ্ছে, যত খুন গুম হচ্ছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধের যে সিঁড়ি, সেটা হলো
বর্তমান প্রচলিত রাজনীতি সংস্কৃতি। যারা ক্ষমতায় যায় তারা এই সংস্কৃতি লালন করে এবং এটা তাদের কর্মীদের মধ্যে বিস্তার করে। এমন একটা ক্ষমতার পাওয়ার তাদের মধ্যে ছড়িয়ে পড়ে, তারা যদি বিশাল বড় জঘন্য অপরাধ করে তারপরেও তাদের ভিতরে এই অপরাধ প্রবণতা কাজ করে না। তারা মনে করে আমার জন্য 7 খুন মাপ। সেই জন্য অপরাধীরা ধরা ছোঁয়ার বাহিরে থাকে, ধরলেও তারা আবার বেরিয়ে চলে আসে। আর ভিকটিম যারা, তারা আমেনার মতো নরসিংদীর মাধবদীতে সরিষা ক্ষেতের মধ্যে লাশ হয়ে পড়ে থাকে। এটাই যেন এদেশের দর্শিতা মেয়েদের নিয়তি। এ কোন বাংলাদেশ? আমরা কি এই বাংলাদেশ চেয়েছিলাম? 5 আগস্ট জুলাই অভ্যুত্থানের পরে নতুন বন্দোবস্তের মাধ্যমে এই দেশটি পরিচালিত হবে। এদেশের মধ্যে আর পুরানো সংস্কৃতি থাকবে না। আমরা তো এই আমেনার মতো নিথর দেহ সরিষা ক্ষেতের মধ্যে তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হবে আর সে লাশ পড়ে থাকবে, এই বাংলাদেশ দেখার জন্য তো আমরা 5 আগস্টে জুলাই অভ্যুত্থান ঘটাইনি। অতএব যদি এই ধরনের অপরাধ বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথমে আমার মতে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে শুদ্ধি আনতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলের কর্মীদেরকে, যাদেরকে দায়িত্ব দিবে, পদে দিবে, পদবিতে আসবে, তাদেরকে যাচাই বাছাই করে সেই পদে রাখতে হবে। কোন ছেলেটা ভালো, কাদের নেচার ভালো, কাদের অভ্যাস খারাপ, তাদেরকে সেই দল অন্তর্ভুক্ত করা যাবে না। যদি এইভাবে যদি করতে পারি, তাহলে কেবল এটা থেকে মুক্তি বা পরিত্রাণ পাওয়া সম্ভব, অন্যথায় সম্ভব নয়। 2 নম্বরে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকের জন্য এক আইন। আমি যদি অপরাধ করি এবং আমার দল যদি অপরাধ করে, আমার কর্মী অপরাধ করে, প্রত্যেকের জন্য একই সমান শাস্তির বিধান, আইন প্রয়োগ করতে হবে। আমি যদি মনে করি আমার জন্য সে আইন প্রয়োগ হবে না, তাহলে আমি তো অপরাধ করবই। সেই জন্য অপরাধের যে প্রবণতা, সেটা বন্ধ করতে হলে আইনের শাসন নিশ্চিত করতে হবে আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যে শাস্তি কোরআন এবং সুন্নাহ আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত। যদি দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা যায়, যে দৃষ্টান্তমূলক শাস্তি প্রয়োগ করার পরে অন্য সমস্ত দর্শকরা, অপরাধীরা ভয় পেয়ে যাবে, আর খুন করবে না, ধর্ষণ করবে না, তাহলে অপরাধগুলো হ্রাস পেয়ে যাবে, কমে আসবে এবং দেশে শান্তি বিরাজ করবে। অন্যথায় অপরাধ বাড়তে থাকবে। আর দৃষ্টান্তমূলক শাস্তির একমাত্র বিধান আল্লাহ তাআলা কোরআনে কারিমে দিয়েছেন। দর্শন করেছে তাকে হত্যা করে দিতে হবে। কতবার মারাত্মক অপরাধ, দর্শন করেছে আবার হত্যা করে ফেলেছে। এই শাস্তি যদি বাংলাদেশে না হয়, তাহলে এই দর্শিতার অভিশাপে এদেশের মানুষ ধ্বংস হয়ে যাবে। এদেশের আকাশ বাতাস বাড়ি হয়ে উঠবে। আমি আপনি কেউ রেহাই পাবে না, ক্ষমা পাবে না। অতএব দর্শকের ঠাঁই এই বাংলাদেশে দেওয়া যাবে না। যারা দর্শকদেরকে আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, তাদেরকে ক্ষমাতে রাখা যাবে না। সেই জন্য আমার মতে রাজনৈতিক দলের মধ্যে শুদ্ধি আনতে হবে। প্রত্যেকটা দলের নেতা কর্মী যারা থাকবে, তাদেরকে পদবি দেওয়া হবে, সৎ চরিত্রবান ব্যক্তিদেরকে দিতে হবে। আর যদি কেউ অপরাধ করে, নিশ্চিত আইনের শাসনের মাধ্যমে বিচার নিশ্চিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তাকে কার্যকর সেই বিচার নিশ্চিত করতে হবে। এছাড়া এই ধরনের অপরাধ প্রবণতা বন্ধ হওয়া কোনোদিনই সম্ভব নয়। তাই প্রিয় দর্শক, আসুন আমরা এই যে নরসিংদী মাধবদীতে যে ন্যাক্কারজনকভাবে আমেনাকে দর্শন করে হত্যা করা হয়েছে, তার ব্যাপারে আমরা প্রতিবাদ করি, প্রতিরোধ করে তুলি এবং দর্শকের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়ার জন্যে আমরা আন্দোলন করে তুলি। যতক্ষণ পর্যন্ত একটা দর্শক কোনো মেয়েকে দর্শন করার পরে
বাহিরে ঘুরে বেরাবে এবং নিশ্চিতে নির্বিঘ্নে হাঁটাচলা করবে, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। দর্শকদের কোনো ঠাঁই এই বাংলাদেশে হতে পারবে না। এদেশের জমিন গ্রহণ করবে না, বাতাস গ্রহণ করবে না, কোনো জনগণ গ্রহণ করবে না। প্রয়োজনে জনগণ আইন হাতে তুলে নিয়ে এই দর্শকদের চূড়ান্ত শাস্তি নিশ্চিত করবে ইনশাআল্লাহ। কেটে দাও।